আলবার্ট আইনস্টাইন, যিনি সময়, স্থান আর মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্য উন্মোচন করেছিলেন, যার নাম আজও জিনিয়াস শব্দটার সমর্থক। কিন্তু নিজের ঘরে নিজের স্ত্রীর সাথে তিনি যেসব কাণ্ড ঘটিয়েছিলেন তা জানলে আপনার এই মানুষটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। 1914 সালে আইনস্টাইন তার স্ত্রীকে একটা লিখিত কাগজ ধরিয়ে দেন, এক কঠোর ও নিষ্ঠুর কাগজ, যেখানে বলা ছিল তাকে কিভাবে বেঁচে থাকতে হবে, কখন কথা বলা যাবে আর কখন চুপ থাকতে হবে। আর এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো, এই নারী নিজেও ছিলেন একজন প্রশিক্ষিত পদার্থবিদ, যাকে ইতিহাস প্রায় সম্পূর্ণ ভুলে গেছে। এটা কোনো রটনা নয়, এটা প্রিন্সটন ইউনিভার্সিটির অফিসিয়াল আর্কাইভে সংরক্ষিত একটা সত্য ঘটনা। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু স্ত্রীকে দাসীর মতো রাখার ব্যাপারই নয়, আইনস্টাইনের জীবনীতে পাওয়া প্রেম, বিয়ের আগে সন্তান জন্ম দেয়া, সেই সন্তানকে গোপন রাখা, এছাড়াও পরকীয়ার মতো ঘটনা উঠে আসবে এই ভিডিওতে। চলুন দেখা যাক আইনস্টাইনের বিজ্ঞান ছাড়া ব্যক্তিগত জীবন। কমেন্টে রেফারেন্স দেওয়া থাকবে। গল্পটা শুরু করার আগে জানা দরকার মিলেভা ম্যারিক আসলে কে ছিলেন। সার্বিয়ার এক পরিবারে 1875 সালে জন্ম নেওয়া মিলেভা ছোটবেলা থেকে অঙ্ক আর পদার্থবিজ্ঞানে অসাধারণ প্রতিভাবান ছিলেন। সেই সময় মেয়েদের বিজ্ঞান পড়ার সুযোগ প্রায় ছিলই না। তবুও তার বাবার বিশেষ অনুরোধে তিনি ছেলেদের স্কুলে পড়ার অনুমতি পেয়েছিলেন। পরে তিনি সুইজারল্যান্ডের জুরিখ পলিটেকনিকে ভর্তি হন, যেখানে তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া 5 জন ছাত্রের মধ্যে তিনি একমাত্র মেয়ে ছিলেন। এখানেই তার সাথে পরিচয় হয় আরেক ছাত্র আলবার্ট আইনস্টাইনের। দুজনেরই বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা ছিল, আর ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। 1901 সালে বিয়ের আগেই মিলেভা গর্ভবতী হয়ে পড়েন। সমাজের ভয়ে তিনি লুকিয়ে সার্বিয়াতে গিয়ে সন্তান জন্ম দেন, একটি মেয়ে যার নাম রাখা হয় লিজারল। কিন্তু ইতিহাসের এক করুণ রহস্য হলো, লিজারলের ভাগ্যে কি ঘটেছিল তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। কিছু সূত্র বলে সে স্কারলেট ফিভারে আক্রান্ত হয়ে শৈশবে মারা যায়, আবার কেউ কেউ মনে করেন তাকে দত্তক দেওয়া হয়েছিল। আইনস্টাইন নিজে কখনো তার এই মেয়ের মুখ দেখেননি। এই ঘটনাটা প্রায় 80 বছর পর্যন্ত জনসম্মুখে অজানাই ছিল। 1987 সালে দুজনের ব্যক্তিগত চিঠিপত্র আবিষ্কার হওয়ার পরেই এই সত্যটা প্রকাশ পেয়েছিল। 1903 সালে তারা বিয়ে করেন। এরপর তাদের 2 ছেলে হয়। 1904 সালে হান্স আলবার্ট আর 1910 সালে এডওয়ার্ড। এখন আসি একটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রশ্নে। আইনস্টাইনের বিখ্যাত 1905 সালের গবেষণাপত্রগুলোতে, যেগুলো থিওরি অফ রিলেটিভিটির ভিত্তি তৈরি করেছিল, তাতে কি মিলেভার কোনো অবদান ছিল? এই প্রশ্নটা নিয়ে পদার্থবিজ্ঞানের ইতিহাসবিদদের মধ্যেও আজও তুমুল বিতর্ক চলছে। কিছু জীবনীকার ও গবেষক দাবি করেন যে মিলেভা তার গাণিতিক দক্ষতা দিয়ে আইনস্টাইনকে সাহায্য করেছিলেন, আর তাদের চিঠিতে আমাদের কাজ এই ধরনের শব্দ ব্যবহারের কথা উল্লেখ করেন প্রমাণ হিসেবে। কিন্তু জন স্ট্যাচালের মতো প্রখ্যাত আইনস্টাইন গবেষকরা বলেন এর পক্ষে কোনো লিখিত বৈজ্ঞানিক প্রমাণ নেই, এবং আমাদের কাজ এই শব্দটা নিছক স্নেহ প্রকাশের ভাষা হতে পারে। তাই সরাসরি বলে দেওয়া ঠিক হবে না যে মিলেভা রিলেটিভিটি তত্ত্বের সহ আবিষ্কারক ছিলেন। এটা এখনও একটা প্রমাণহীন এবং চলমান বিতর্ক, প্রতিষ্ঠিত সত্য নয়। তবে এটা নিশ্চিত যে মিলেভা নিজে একজন যোগ্য পদার্থবিদ ছিলেন, এবং সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে তার নিজের বৈজ্ঞানিক ক্যারিয়ার কার্যত থমকে যায়। 1912 সালের দিকে কিছু ঘটনা ঘটে। আইনস্টাইন তার কাজিন এলসার সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন। 1913 সালে যখন তিনি বার্লিনে চাকরির প্রস্তাব পান, মিলেভা এই স্থানান্তরে একেবারেই রাজি ছিলেন না, কারণ তিনি জানতেন বার্লিনেই থাকেন এলসা। তবুও 1914 সালে মার্চ মাসে পুরো পরিবার বার্লিনে চলে যায়। কিন্তু ততদিনে তাদের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে ফেরা কঠিন। বিবাহ বিচ্ছেদ এড়াতে এবং 2 সন্তানের কথা ভেবে তিনি একসাথে থাকার একটা সমাধান খুঁজে বের করেন, যেটা সমাধান না হয়ে ওঠে সম্পর্কের সবচেয়ে অপমানজনক অধ্যায়। 1914 সালের জুলাই মাসে আইনস্টাইন মিলেভাকে একটা লিখিত তালিকা ধরিয়ে দেন, যা মূলত 3টা ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগ ঘরের কাজ,
মিলেভাকে নিশ্চিত করতে হবে যে তার কাপড় চোপড় সবসময় পরিষ্কার থাকবে, প্রতিদিন নিয়মিত 3 বেলা খাবার তার ঘরে পৌঁছে দিতে হবে, আর তার শোবার ঘর ও পড়ার ঘর সব সময় গোছানো থাকবে। বিশেষ করে তার কাজের টেবিলে যেন কেউ হাত না দেয়। দ্বিতীয় ভাগ, ব্যক্তিগত সম্পর্ক। সামাজিক প্রয়োজন ছাড়া মিলেভাকে তার সাথে সব ধরনের ব্যক্তিগত সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি মিলেভার কাছ থেকে কোনো স্নেহ বা ঘনিষ্ঠতা প্রত্যাশা করেননি এবং মিলেভাও যেন তার কাছ থেকে সেটা আশা না করে। একসাথে বাড়িতে বসে গল্প করা কিংবা কোথাও বেড়াতে যাওয়া, এই সব কিছু বাদ হয়ে পড়ে। তৃতীয় ভাগ, আচরণবিধি। আইনস্টাইন যখনই বলবেন মিলেভাকে সাথে সাথে কথা বলা বন্ধ করতে হবে, কোনো প্রতিবাদ ছাড়াই ঘর থেকে বেরিয়ে যেতে হবে, আর সন্তানদের সামনে কোনোভাবেই তাকে ছোট করা যাবে না। আচ্ছা, এবার আপনি ভাবুন তো, একজন মানুষ যিনি নিজে একজন প্রশিক্ষিত পদার্থবিদ, শিক্ষিত, আত্মসম্মান বোধ সম্পন্ন, তাকে এভাবে একটা লিখিত নিয়মে বেঁধে দেওয়া হচ্ছে যেন তিনি স্ত্রী নন, একজন গৃহকর্মী। আর এই একই সময়ে আরেকটা চিঠিতে আইনস্টাইন এমনকি মিলেভাকে নিয়ে অভিযোগ করেন যে তিনি সন্তানদের তার বিরুদ্ধে উস্কাচ্ছেন, যা দেখায় সম্পর্কটা তখন কতটা তিক্ত হয়ে উঠেছিল। আচ্ছা, এতক্ষণ যা বললাম তার সবই কি সত্যি প্রমাণিত? এখানেই এই গল্পটা অন্য 10টা গুজব থেকে আলাদা, কারণ এর পেছনে শক্ত ঐতিহাসিক প্রমাণ আছে। এই চিঠিটা সংরক্ষিত আছে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত দ্য কালেক্টেড পেপারস অফ আলবার্ট আইনস্টাইনের 8ম খণ্ডে, যেখানে এটি একটি মেমোরান্ডাম হিসাবে নথিভুক্ত। আইনস্টাইন প্রায় 1914 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে এটি লিখেছিলেন। বিখ্যাত জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসন তার আলোচিত বই আইনস্টাইন, হিজ লাইফ অ্যান্ড ইউনিভার্স, এই বইতেও এই চিঠি এবং তাদের সম্পর্কের তিক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাই এটা কোনো ইন্টারনেটের গুজব নয়, এটা আইনস্টাইনের নিজের হাতে লেখা এবং একাডেমিক মহলে স্বীকৃত একটা ঐতিহাসিক দলিল। মিলেভা প্রথমে সন্তানদের কথা ভেবে এই শর্তগুলো মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বেশি দিন নয়, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 1914 সালের 29শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরুর ঠিক পরের দিনই তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলেন এবং 2 ছেলেকে নিয়ে বার্লিন ছেড়ে জুরিখে চলে যান। এই বিচ্ছেদ পরে স্থায়ী হয়ে যায়। 1919 সালের 14ই ফেব্রুয়ারি তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। একই বছরে আইনস্টাইন তার কাজিন এলসাকে বিয়ে করেন। মনে রাখবেন, বিচ্ছেদের দিনটা কিন্তু ছিল 14ই ফেব্রুয়ারি, বর্তমানের ভ্যালেন্টাইন্স ডে। এর পরে আসে গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ। বিচ্ছেদ চুক্তিতে একটা অদ্ভুত শর্ত ছিল। আইনস্টাইন যদি কখনো নোবেল পুরস্কার পান, তাহলে তার সম্পূর্ণ অর্থ তিনি মিলেভাকে দিয়ে দেবেন। মজার বিষয় হলো, তখনও পর্যন্ত কিন্তু আইনস্টাইন নোবেল পুরস্কার পাননি। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের ভবিষ্যতের প্রতি এক ধরনের আত্মবিশ্বাস থেকে। 1921 সালে আইনস্টাইন সত্যি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান, আর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 1,21,000 সুইডিশ ক্রোনার, তখনকার হিসেবে প্রায় 32,000 মার্কিন ডলার মিলেভাকে দিয়ে দেন। মিলেভা সেই টাকা দিয়ে জুরিখে 2টো ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিং কেনেন, যা থেকে ভাড়া তুলে তিনি ও তার সন্তানরা জীবনযাপন করতেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। 1930 সালে মিলেভার ছোট ছেলে এডওয়ার্ড মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার সিজোফ্রেনিয়া রোগ নির্ণয় করা হয়। এডওয়ার্ডের চিকিৎসার খরচ জোগাতে মিলেভা তার 2টো বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন। যে নোবেল পুরস্কারের অর্থ একসময় তার নিরাপত্তার ভিত্তি ছিল, তা শেষ পর্যন্ত ছেলের চিকিৎসায় শেষ হয়ে যায়। মিলেভা তার শেষ বছরগুলোতে প্রায় একা এবং নিভৃতে কাটান। 1948 সালের 4 আগস্ট মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হয়ে জুরিখে তার মৃত্যু হয়। বয়স তখন 72 বছর, আর তার ছেলে এডওয়ার্ড সারা জীবন মানসিক প্রতিষ্ঠানে কাটিয়ে 1965 সালে মারা যান। তবে ইতিহাস মিলেভাকে পুরোপুরি ভুলে যায়নি। 2005 সালে জুরিখে ইটিএইচ এবং একটি স্থানীয় সংগঠন তাকে স্মরণ করে তার সাবেক বাসভবনে একটি স্মারক ফলক স্থাপন করে, আর তার জন্ম শহরেও তার একটি মূর্তি বসানো হয়। তাহলে আইনস্টাইন কি নিছক একজন নিষ্ঠুর স্বামী ছিলেন, নাকি একজন মানুষ যিনি নিজের ভেতরের টানাপোড়েনে
ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আর মিলেভা একজন সম্ভাবনাময় বিজ্ঞানী, যার নিজের গল্পটা ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গিয়েছিল একজন মহান পুরুষের ছায়ায়। ইতিহাস আমাদের শুধু ঘটনাগুলো দেয়, বিচারের ভার আমাদের উপরেই ছেড়ে দেয়। একজন বিশ্ববরেণ্য জিনিয়াসের পেছনে লুকিয়ে থাকা এই মানবিক জটিলতা প্রমাণ করে বিজ্ঞানের সবচেয়ে উজ্জ্বল মস্তিষ্ক পারিবারিক জীবনে ছিলেন সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। আচ্ছা, আপনার কি মনে হয়, আইনস্টাইনকে কি ক্ষমা করা যায়, নাকি মিলেভার প্রতি যা করা হয়েছিল তা কখনোই ক্ষমার যোগ্য নয়? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও অজানা ইতিহাসের গল্প সামনে আসছে।